বর্তমান পরিসংখ্যান বলছে গত এক দশকে দেশে প্রবীণ নাগরিকের সংখ্যা বেড়েছে, সাথে বেড়েছে প্রবীণ নির্যাতন। আর এক্ষেত্রে যখনই প্রবীণ নির্যাতনের কথা হয় তখন যে প্রশ্নটা সবার আগে উঠে আসে, নির্যাতন কি শুধুই শারীরিক? বর্তমান যুগে বয়স্ক মানুষদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? প্রথমে আমি বলতে চাইবো, এই ধরনের একটা বিশেষ দিন পালন করার কোনো অর্থই হয় না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটা বিশেষ দিনকে এই প্রবীণদের জন্য দিন বলে আখ্যা দেওয়ার মানে তাদের সম্মান দেখানো হলো, বা তাদের পাশে দেখানো হলো, পাশে দাঁড়ানো হলো, বা তাদের অভাব অসুবিধায় হাত বাড়ানো হলো, একদমই না। আর একটা দিক বলা দরকার, যে আমরা অনেক সময় নারী নির্যাতন বলতে শুধু পুত্রবধূ নির্যাতনকেই বুঝি। বিবাহিতা স্ত্রী, তিনি নির্যাতিতা হচ্ছেন শ্বশুর বাড়িতে, এটুকুই বুঝি। কিন্তু তার হাতেও যে শ্বশুর শাশুড়ি নির্যাতিত বা নির্যাতিতা হতে পারেন, এটা আমরা কখনোই ভাবি না। অনেক সময় আমার কাছে বয়স্ক মানুষেরা আসছেন, বা প্রবীণারা আসছেন, বা বয়স্ক দম্পতিরা আসছেন, তারা কিন্তু বলছেন ছেলে এবং ছেলের বউ তাদের বিভিন্নভাবে নির্যাতন করছে, কখনো ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মামলা করছে, এবং কখনো আমার কাছে এরকম এসেছে যে স্ত্রী মারা গেছেন, ৭৫ বছর বয়সী মানুষ, তিনি আমার কাছে এসে হাউ হাউ করে কাঁদছেন কি না তার ছেলে তাকে মেরেছে। একজন মানুষ এসে বললেন তার ছেলে তাকে জুতো দিয়ে মেরেছে, অর্থাৎ তার বয়সের কারণে তার বাথরুম তিনি কন্ট্রোল করতে পারেন না, তার বাথরুম হয়ে যায়। দেখুন, এটা আমাদের দুর্ভাগ্য। যদিও নির্দিষ্ট একটি আইন রয়েছে, আপনারা সকলে এতদিনে জেনে গেছেন, মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট, যে আইনে বলা রয়েছে বয়স্কদের জন্য হাসপাতালে বেড রাখতে হবে নিখরচায়, বলা রয়েছে বয়স্কদের জন্য ওল্ড এজ হোম বা শেল্টার হোম তৈরি করতে হবে রাজ্য সরকারগুলির প্রয়াসে, হাসপাতালে বয়স্কদের জন্য আলাদা কিউ তৈরি করতে হবে, মানে তারা যখন ওষুধ নিতে যাবেন বা তারা যখন ডাক্তার দেখাতে যাবেন, আলাদা একটা লাইন হবে বয়স্কদের জন্য। কোথাও হয়? প্রবীণদের কি ধরনের আইনি সমস্যায় পড়তে হচ্ছে? আমার কাছে এক ভদ্রলোক এলেন, ভদ্রলোকের বিরুদ্ধে তার পুত্রবধূ অভিযোগ জানিয়েছেন যে তিনি নাকি তার পুত্রবধূ শ্লীলতাহানি করতে গিয়েছিলেন। এবার আমি এবং সেই সম্পর্কে সে পুত্রবধূ আদালতে কিছু ডকুমেন্টও পেশ করেছেন। পুত্রবধূর তার হাতে ছবি দেখিয়েছেন কিভাবে তাকে চেপে ধরা হয়েছিল, হাতে কালশিটে পড়ে গিয়েছে। এবং আমি যখন সেই বয়স্ক মানুষটিকে প্রশ্ন করলাম যে এই অভিযোগ কেন, আপনার পুত্রবধূর হাতের ওই দাগগুলি বা কিসের, তখন উনি বলছিলেন যে তার দুদিন জ্বর ছিল, এবং জ্বর থাকার কারণে তিনি এত দুর্বল ছিলেন তিনি উঠতে পারছিলেন না। একদিন তার পুত্রবধূ এসে তাকে বলে তোমাকে উঠতে হবে এক্ষুনি, তুমি আর শুয়ে থাকতে পারবে না। তখন তিনি উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। তখন তিনি পুত্রবধূর হাতটা ধরেন, যেহেতু তিনি পড়ে যাচ্ছিলেন, ভারী চেহারা, 5বার জন্য তার হাতটা ধরেন, সেই হাতে কালশিটে পড়ে যায়, সেটাকেই পুত্রবধূ অন্যভাবে ঘুরিয়ে ব্যবহার করেছে। আরো একটা সিমিলার ঘটনা, এরকমই পুত্রবধূর হাতে কালশিটে। আমি বয়স্ক মানুষটিকে প্রশ্ন করলাম যে আপনার বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ কেন? তখন তিনি বললেন তার পুত্রবধূ রাত 12টার সময় চিৎকার করছিলেন ছেলের সঙ্গে ঝগড়া করে, এবং বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছিলেন। তখন তিনি পুত্রবধূকে ধরেন এবং বলেন যে মা তুই বেরিয়ে যাস না, এত রাত্রে কোথায় যাবে। এই যে তিনি ধরেছিলেন, তাতেই নাকি তার একটু জোরে চেপে ধরাতে তার গায়ে দাগ পড়েছিল বলে তিনি শ্লীলতাহানির মামলা করেছিলেন। অর্থাৎ আমরা যখন মামলা করি তখন এতটা ব্রুটাল হয়ে যাই, কখনোই কিন্তু মনে করি না যে এই বয়স্ক মানুষটাকেও আমি আদালতে আনবো। আর একবার একটা মামলা করা বা এই ধরনের অভিযোগ আনা মানে তাকে কিন্তু সহজে তার মুক্তি নেই, তাকে দিনের পর দিন আদালতে ঘুরতে হয়। হ্যাঁ, অবশ্যই এটাকে আমি এক ধরনের হ্যারাসমেন্ট মনে করব, যে অবান্তর অহেতুক মামলাগুলো করে কেন এই বয়স্ক দম্পতিদের যন্ত্রণা দেওয়া। এইসব আইনি সমস্যার সমাধানে কিভাবে তারা প্রশাসন থেকে সাহায্য পেতে পারেন? সবচাইতে বড় কথা, এটাও আমি আপনাদের মাধ্যমে বলতে চাইবো, প্রশাসন বা সরকার যদি একবার নজর করেন, বয়স হবার সঙ্গে সঙ্গে মানুষের শরীরও কিন্তু অক্ষম হয়ে পড়ে। আজকে আমরা বিভিন্ন কর্মক্ষেত্র থেকে পেনশন তুলে দিয়েছি, কোথাও কোথাও তো পেনশন নেই, কিন্তু বয়স হলে এই মানুষগুলির কি হবে, তারা কোথায় যাবেন, কিভাবে খাবেন, কোথা থেকে টাকা আসবে, এটা কিন্তু আমরা ভাবি না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আবেদন করব যে সমস্ত সিনিয়র সিটিজেনকে শুধু একটা ভাতা দিলে কিন্তু তাদের কোনো লাভ নেই, তাদের আজীবনের হাসপাতালের খরচ,
যে কোনো সরকারি হাসপাতালে যাতে তারা দ্রুত বিনা খরচে চিকিৎসা পান এটা দেখা প্রয়োজন। আমি কিন্তু দ্রুত শব্দটার উপরে জোর দিলাম যে কবে একটা সরকারি হাসপাতালে যাবো, আপনি বলবেন সরকারি হাসপাতালে তো সব ফ্রি। আরে তার চিকিৎসাটা কবে হবে? একটা এক্স-রে করতে গেলে সরকারি হাসপাতালে 1 মাস টাইম লাগে। দ্রুত তাদের প্রয়োজন এক্স-রে করা, দ্রুত তার হার্টের চিকিৎসা করা প্রয়োজন, এগুলো যেন তারা পান। ব্যাংকে গেলে যেন দ্রুত তারা সুরাহা পান, আদালতে যেন দ্রুত সুরাহা পান। অর্থাৎ অনেক বড় স্ফিয়ার। আজকে অনেক আলোচনা কিন্তু আসবে এই সিনিয়র সিটিজেনদের নিয়ে আলোচনা করতে বসলে, যেগুলো মনে রাখা প্রয়োজন যে তাদের এই সুরাহা দেওয়া প্রয়োজন। কেন তারা আসেন আমাদের কাছে? আমাদের এক এক সময় লজ্জা লাগে যে আপনি এই দুপুর রোদ্দুরে এই উকিলের চেম্বারে এতটা এলেন, কেন আসতে হয় তাদের? একদিন পালন করছেন, চেষ্টা করুন ওই বয়স্ক মানুষগুলিকে যেন আদালতে আসতে না হয়। চেষ্টা করুন যেন তারা দ্রুত মেডিকেল বেনিফিটটা পান। চেষ্টা করুন যেন তারা দ্রুত ব্যাংকে গিয়ে সুরাহা পান। ব্যাংকে যেন তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে না হয়। পোস্ট অফিসে যেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে না হয়। বাসে উঠবার সময় যেন পেছন থেকে ধাক্কা খেতে না হয়। তবে তো তাদের আপনি সুরাহা দেবেন। তবে তো তাদের জন্য একটা দিন বা একটা দিবস পালন করা সার্থক হবে। কারোর যদি মনে হয় সম্পত্তি রক্ষা বা জীবনহানির সংশয় হচ্ছে, তাহলে কি করবেন? আমাদের দেশের একটি নির্দিষ্ট আইনের বলে যে কোনো মহিলা কিন্তু নিখরচায় আইনি সুরাহা পেতে পারেন। অর্থাৎ আপনি আপনার জেলা আদালতে গিয়ে দেখবেন, ঠিক আছে, জেলা আদালত আপনার বাড়ি থেকে দূর তো মহকুমা আদালত, এমনকি তালুক স্তর অবধি প্রতিটি স্তরে নিখরচায় আইনি পরিষেবা পাবার বন্দোবস্ত আছে। আমার কাছে আসতে হবে না, আপনি চলে যান আপনার জেলা আদালতে, সেখানে আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস আছে, এটাকে সংক্ষেপে বলে লিগাল এইডের অফিস। সেখানে আপনি যান, একটা ফর্ম ফিল আপ করুন। সেখানে ফর্ম ফিল আপ করলে মহিলা হলেই নিখরচায় আপনি আইনি সুরাহা পাবেন। আর যদি সিনিয়র সিটিজেন হন তাহলেও কিন্তু পাবেন, অর্থাৎ পুরুষরাও পাবেন, সিনিয়র সিটিজেনরা কিন্তু পাবেন। অর্থাৎ নিখরচায় আইনি পরিষেবা পাওয়ার বন্দোবস্ত রয়েছে। আর একটা কথা বলা প্রয়োজন, যদি আপনি মনে করেন আপনার সম্পত্তির এবং জীবনের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, সম্পত্তি রক্ষা আপনি করতে পারছেন না, জীবন হানির আশঙ্কা রয়েছে, তাহলে আপনি আপনার এলাকার সাব ডিভিশনাল অফিসারের কাছে যান। সেখানে গিয়ে কোনো আইনজীবীর প্রয়োজন নেই, ওদের একটা ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করে দিন। তাহলে আপনি আপনার সন্তানের কাছ থেকে যেমন সর্বোচ্চ 10,000 টাকা মেইনটেনেন্স পেতে পারেন, তেমনি আপনার জীবন ও সম্পত্তির সুরক্ষার জন্য কিন্তু ওই সাব ডিভিশনাল অফিসার যত্নবান হবেন। অর্থাৎ সেখানে কোনো খরচ নেই, আইনজীবী নিয়ে যেতে হবে না। সাব ডিভিশনাল অফিসারের অফিসে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করে আপনার বক্তব্যটা জানান, তারা আপনাকে সহযোগিতা করবে, যা করবার তারা করবে। এরপরও যদি মনে হয় তাদের সমস্যার সমাধানে কর্তৃপক্ষ যথেষ্ট যত্নবান নয়, তাহলে কি করণীয়? পুলিশি ঝামেলা থেকে নিস্তার পেতেই বা কি করবেন? বর্তমান আইনে সিনিয়র সিটিজেনরা থানায় যাবেন না, অর্থাৎ কোনো প্রয়োজনে তাদের কিন্তু থানায় যাওয়ার দরকার নেই। থানার অফিসার তাদের থানায় ডাকবেন না, অর্থাৎ সিনিয়র সিটিজেনরা থানায় যাবেন না প্রয়োজনে। থানা থেকে অফিসার এসে তারা কিন্তু সিনিয়র সিটিজেনদের সঙ্গে কথা বলবেন। যদি আপনার মনে হয় থানা থেকে ডাকছে, থানা থেকে বসিয়ে রাখছে, তাহলে কিন্তু আপনারা বলতে পারেন দৃঢ়ভাবে যে আমি একজন সিনিয়র সিটিজেন, আপনি আমাকে থানায় এনে বসিয়ে রাখতে পারবেন না। এক। দ্বিতীয় হলো, যদি আপনার মনে হয় জীবন এবং সম্পত্তির সুরক্ষার প্রয়োজন, আপনার এলাকার সাব ডিভিশনাল অফিসারের কাছে যান, সেখানে গিয়ে আপনার বক্তব্য পেশ করুন, কোনো খরচ নেই, কোনো আইনজীবীও নিয়ে যেতে হবে না। যদি আপনার মনে হয় যে সাব ডিভিশনাল অফিসার যথেষ্ট যত্নবান নন, তাহলে আপনি আপনার এলাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যান। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছেন সাব ডিভিশনাল অফিসারের ওপরে অ্যাপেলেট ফোরাম, অর্থাৎ আপনাদের জন্য থানাতেও নয়, একেবারে এসডিওর অফিসে একটা ফোরাম করা হয়েছে, তার অ্যাপেলেট ফোরাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেখানে গিয়ে আপনি আবেদন জানাতে পারেন। যদি আপনি মহিলা হন, তাহলে আপনি আপনার এলাকার আইনি পরিষেবা কর্তৃপক্ষ, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির অফিস বা তালুক স্তর অব্দি সেখানে আপনাদের জন্য নিখরচায় বন্দোবস্ত রয়েছে। যদি আপনি পুরুষ হন, যদি আপনি সিনিয়র সিটিজেন হন, তাহলেও কিন্তু আপনি অবশ্যই নিখরচায় আইনি সুরাহা পাবেন। আমি আপনাদের সকলের কাছে, এস নিউজের কাছে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো এই বলে যে
একটি বিশেষ দিনকে উপলক্ষ করে তারা আমার কাছে এসেছেন, এবং যে বিষয়টি নিয়ে আমি বললাম এটা আমার একেবারে অন্তরের বিষয়। আমি চাইছিলাম এই বিষয়গুলি লোকে জানুক, লোকের কাছে পৌঁছক। এস নিউজকে আমি ধন্যবাদ দেব, তাঁরা লোকের কাছে পৌঁছবার জন্য আমাকে বেছে নিয়েছেন, যে আমি কথা বললে তাদের কাছে গেলে তারা হয়তো বুঝতে পারবেন। আমি চেষ্টা করলাম আপনাদের বোঝাতে। এস নিউজকে অজস্র ধন্যবাদ। এই বিশেষ দিনটা উপলক্ষে তাঁরা যে অনুষ্ঠানটির আয়োজন করেছেন তাতে আমাকে একটি মাধ্যম হিসেবে নিয়েছেন। আমি এস নিউজের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। নমস্কার। ক্যামেরায় অশোকের সাথে মুজিবের রিপোর্ট, এস নিউজ।